চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর। আজকের ভারতের জন্য কি এই লাইনগুলো অত্যন্ত প্রাসঙ্গিক হয়ে উঠেছে? একদিকে আমেরিকার মতন শক্তিশালী দেশের দাদাগিরি, আর অন্যদিকে আবার একের পর এক প্রতিবেশী দেশের অস্থির পরিস্থিতি। এই দুইয়ের মাঝখানে দাঁড়িয়ে নিজের অবস্থান ধরে রাখা ভারতের পক্ষে কত বড় চ্যালেঞ্জ। নেপালে অশান্তি কতটা প্রভাব ফেলবে আমাদের এই ভারতে? আবার ইউক্রেনের ওপর রাশিয়ার হামলার বদলা নিতে ভারতের ওপর কি আবার শুল্ক বোমা ছুটতে চলেছেন ট্রাম্প? আপনারা দেখতে শুরু করেছেন এডিটরস ডায়েরি। আমি ভাস্কর দত্ত আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। প্রথমে শ্রীলঙ্কা, এরপর মায়ানমার, বাংলাদেশ এবং এবার নেপাল। সরকারের বিরুদ্ধে জনতার রোষ আছড়ে পড়ল রাজপথে। কেউ কেউ নেপালের প্রতিবাদকে গত বছর বাংলাদেশের আন্দোলনের সঙ্গে তুলনা করছেন, কারণ বাংলাদেশের আন্দোলনও ছিল ওই ছাত্রদের দ্বারা পরিচালিত। আর নেপালের এই আন্দোলনের নাম দেওয়া হয়েছে জেন জেড। প্রাথমিকভাবে এই আন্দোলনের কারণ হিসেবে ওই সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার বিরুদ্ধে প্রতিবাদ বলে বলা হচ্ছে, কিন্তু এর পেছনে একটা বিরাট ইতিহাসও রয়েছে। নেপালের ইতিহাস রাজতন্ত্রের ইতিহাস। সেই ইতিহাসই আজকের এই আন্দোলন গড়ে তোলার ক্ষেত্রে সাহস জুগিয়েছে কি? সম্প্রতি নেপালের সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। 4 সেপ্টেম্বর থেকে বন্ধ ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ইউটিউব সহ 26টি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। শুধুমাত্র বা একমাত্র টিকটক অ্যাপটিকে খুলে রাখা হয়েছে। এভাবে এই সোশ্যাল মিডিয়া বন্ধ করার প্রতিবাদেই গর্জে উঠেছে নেপালের যুব প্রজন্ম। নেপালের সংসদ ভবন দখল করতে রীতিমতো উদ্ধত হয় তারা। পুলিশের সঙ্গে রীতিমতো ধুন্ধুমার বেঁধে যায়। প্রথমে কাঁদানে গ্যাস, তারপর জল কামান ব্যবহার করা হয়, আর এরপর ওই আন্দোলনরত জেনারেশন জেডের ওপর গুলি চালাতে শুরু করে প্রধানমন্ত্রী কেপি শর্মার পুলিশ। পুলিশের গুলিতে বেশ কয়েকজন মৃত্যু হয়েছে, আহত হয়েছে শতাধিক মানুষ। কাঠমান্ডুতে জারি করা হয়েছে কারফিউ। প্রশ্ন হচ্ছে, শুধুমাত্র ওই সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করার জন্যই কি এমন আন্দোলন সংগঠিত হতে পারে? আর কেনই বা আজকের যুগে যখন সোশ্যাল মিডিয়া গোটা বিশ্বকে জুড়ে রেখেছে, তখন নেপালে এই সোশ্যাল মিডিয়াকে নিষিদ্ধ করা হলো? তার কারণটাই বা কি? আপনারা যারা নেপালে গেছেন কিংবা অন্তত উত্তরবঙ্গে গেছেন, তারা একটা বিষয় অবশ্যই একমত হবেন যে নেপালের তরুণ তরুণীরা অনেক বেশি আধুনিকতার দাবি রাখে। তাদের পোশাক, স্টাইল সব কিছুই যথেষ্টই অভিনব এবং নতুনত্ব। বরং তারা যে আধুনিকতা এবং প্রযুক্তিগতভাবে অত্যন্ত এগিয়ে, তার দাবিও রাখে তাদের লাইফস্টাইলের মধ্যে দিয়ে। সেদিক থেকে তাদের আন্দোলনের এই নাম, ওই জেন জেড মানে জেনারেশন জেড, ভীষণভাবেই তাৎপর্যপূর্ণ। কিন্তু এই জেন জেড আজ পথে কেন? কেন নিজেদের জীবনকে বাজি রেখে এই জেন জেড বন্দুকের গুলির সামনে দাঁড়িয়ে পড়ল? প্রশ্নটা গুরুতর। আর এই বিষয়টা বুঝতে গেলে বেশ কিছুটা সময় পিছিয়ে যেতে হবে। দিনটি ছিল 2001 সালের 1 জুন। নেপালের কাঠমান্ডুর নারায়ণ হিতি দরবারের বিলিয়ার্ড রুমে জড়ো হয়েছিলেন রাজ পরিবারের সদস্যরা। নৈশভোজের পার্টিতে জমজমাট ছিল গোটা রাজপ্রাসাদ, কিন্তু আচমকাই চলল গুলি। এলোপাথারি গুলিতে মৃত্যুর কোলে ঢলে পড়লেন তৎকালীন নেপালের রাজা বীরেন্দ্র। শুধু রাজা নন, এদিন গুলিতে প্রাণ হারান রাজা বীরেন্দ্রর স্ত্রী রানী ঐশ্বর্যা, পুত্র, কন্যা, ভাই, বোন এবং বোনের স্বামীও। নিমিষে রাজপুরী মৃত্যুপুরীতে বদলে যায়। এই ঘটনায় সন্দেহের আঙুল ওঠে রাজা বীরেন্দ্রের বড় ছেলে দীপেন্দ্রর দিকে।
নেপালের জনতা যাকে আদর করে দিপ্পি বলে ডাকতেন। জানা যায় দীপেন্দ্রর পছন্দের পাত্রী স্থানীয় অভিজাত দেবযানী রানাকে নাকচ করে দিয়েছিলেন তার মা ওই রানী ঐশ্বরিয়া। আর তা নিয়েই ওই দীপেন্দ্রর সঙ্গে বেশ কিছুদিন ধরেই মনোমালিন্য চলছিল পরিবারে। আবার অন্য একটি সূত্র দাবি করে রাজা বীরেন্দ্র ক্রমেই সাংবিধানিক রাজতন্ত্রের নীতি নিচ্ছিলেন, যেখানে রাজ পরিবারের ক্ষমতা বিকেন্দ্রীকরণ করা হবে, ফলে কমবে রাজার ক্ষমতা। এই বিষয় নিয়েও নাকি সিংহাসনের পরবর্তী দাবিদার ওই দীপেন্দ্রর সঙ্গে তার বাবার মনোমালিন্য চলছিল। রাজপরিবারের দেওয়া বিবৃতি অনুযায়ী দীপেন্দ্র সেদিন পার্টি চলাকালীন মদ্যপানের পাশাপাশি গাঁজাও সেবন করেছিল এবং কিছুটা অপ্রকৃতস্থ অবস্থায় হাজির হয়েছিল ওই বিলিয়ার্ড রুমে। তার হাতে ধরা ছিল বন্দুক। রাজা বীরেন্দ্রর দিকে গুলি চালাতে উদ্ধত হলেও কেউ তাকে আটকায়নি। আর এখান থেকেই উঠে আসে ষড়যন্ত্রের তত্ত্ব। সবাইকে গুলি করে হত্যা করার পর শেষে নিজেকেও গুলি করেন ওই দীপেন্দ্র। গুরুতর আহত অবস্থায় দীপেন্দ্রকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও কোমায় চলে যান তিনি। নিয়ম অনুসারে রাজা বীরেন্দ্রর মৃত্যুর পর ওই পুত্র দীপেন্দ্রকেই রাজা ঘোষণা করা হয়, কিন্তু 3 দিন পর মৃত্যু হয় ওই দীপেন্দ্র। নেপালের নতুন রাজা হন দীপেন্দ্রর কাকা জ্ঞানেন্দ্র। তবে জ্ঞানেন্দ্র রাজা হলেন ঠিকই, রাজ পরিবারের প্রতি নেপালের আমজনতার যে বিশ্বাস ভালোবাসা ছিল তা যেন কোথাও হারিয়ে গেল। বলা ভালো, নেপালের রাজতন্ত্রের শেষের শুরু হয় ঠিক এখান থেকেই। রাজ পরিবারকে 15 দিনের মধ্যে রাজপ্রাসাদ ছেড়ে চলে যাবার দাবি জানায় নেপালের আমজনতা। জ্ঞানেন্দ্রের বিরুদ্ধে ওঠে রাজ পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ, কারণ সেদিন রাতে ওই নৈশভোজে জ্ঞানেন্দ্র না থাকলেও তার পুত্র সহ পরিবারের অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন, কিন্তু তাদের কারও কিছু হয়নি। এমনকি জ্ঞানেন্দ্রর পুত্র পারসের বিরুদ্ধেও কেউ কেউ হাসপাতালে থাকা ওই দীপেন্দ্রর অক্সিজেন মাস্ক খুলে নেবার অভিযোগও করেছিলেন। তবে সেদিনের সেই হত্যা রহস্যই থেকে গেছে নেপাল সহ গোটা বিশ্বের কাছে। অন্যদিকে রাজা বীরেন্দ্রর মৃত্যুর পর থেকে নেপালে মাওবাদী নেতা প্রচণ্ডের নেতৃত্বে রাজতন্ত্রের বিরুদ্ধে আন্দোলন আরও জোরদার হতে শুরু করে। মাওবাদীদের সশস্ত্র শাখা পিপলস লিবারেশন আর্মির অন্যতম যোদ্ধা দুর্গার নেতৃত্বে নেপালে গড়ে ওঠে সশস্ত্র আন্দোলন। এরপর 2006 সালে মাওবাদীরা অস্ত্র ছেড়ে আবার গণতন্ত্রে সামিল হয়, আর ওই 2006 সালেই রাজা জ্ঞানেন্দ্র ক্ষমতাচ্যুত হয়েছিলেন। এরপর 2008 সালের মে মাসে সংবিধান সংশোধন করে 240 বছরের পুরনো রাজতন্ত্র ভেঙে নেপালে প্রতিষ্ঠিত হয় গণতান্ত্রিক শাসন ব্যবস্থা। 2015 সালে অনুমোদিত হয় নতুন ধর্মনিরপেক্ষ সংবিধান। কিন্তু এই কথা কেন বললাম জানেন? তার কারণ কি অদ্ভুত দেখুন, ওই রাজতন্ত্রের অবসান ঘটিয়ে যারা গণতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ সরকার গঠন করলেন, আজ তারাই বীতশ্রদ্ধ হয়ে পড়েছেন। 2008 থেকে 2025 গত এই 17 বছরে 13 বার সরকার বদল হয়েছে নেপালে। আমজনতার একটা বিরাট অংশ তাই আবার ভরসা রাখতে চাইছে ওই রাজতন্ত্রেই। মাওবাদী নেতা পুষ্পকমল দাহাল ওরফে সেই প্রচণ্ডের ডাকে সাড়া দিয়ে রাজতন্ত্র উচ্ছেদের দাবিতে সশস্ত্র বিপ্লবে অংশ নিয়েছিলেন যে প্রাক্তন মাওবাদী কমান্ডার দুর্গা প্রসাদ, সেই দুর্গাই এখন নেপালে ফের একবার রাজতন্ত্র ফেরাতে এবং হিন্দু রাষ্ট্রের দাবিতে আন্দোলন গড়ে তুলেছেন। নেপালের রাজনৈতিক দলগুলোর মধ্যে এই আন্দোলনে যুক্ত হয়েছে একমাত্র রাষ্ট্রীয় প্রজাতন্ত্র পার্টি, রয়েছে বেশ কিছু হিন্দুবাদী সংগঠনও।
আর এই আন্দোলনের পরিচালনার জন্য তৈরি হয়েছে জয়েন্ট পিপলস মুভমেন্ট কমিটি। আর এই কমিটির অন্যতম নেতাই হলেন ওই দুর্গা প্রসাদ। গত মার্চ মাসে কাঠমান্ডুতে বড় ধরনের আন্দোলনের তিনি সূচনা করেছিলেন বলে নেপাল পুলিশের অভিযোগ। আর মুভমেন্টকে পরোক্ষে সমর্থন জানাচ্ছেন নেপালের একটি বিরাট অংশ, যার মধ্যে ওই জেনজেট আন্দোলনকারীদেরও অনেকেই রয়েছেন বলে মনে করা হচ্ছে। আসলে নেপালের বর্তমান প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি চীনের প্রতি অতি ঘনিষ্ঠ বলেই পরিচিত, কিন্তু নেপালের আম জনতার একটা বিরাট অংশ চীনের সঙ্গে নেপালের সখ্যতার বিরোধী। বরং তারা অনেক বেশি ভারতের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলতে আগ্রহী। এখানেই তবে বিরোধিতার আসল কারণ লুকিয়ে আছে নাকি? চীনের আগ্রাসন মেনে নিতে পারছে না নেপাল, তাই এক সময়ের মাওবাদী নেতারাও চাইছেন নেপালের রাজতন্ত্র ফিরিয়ে আনতে। কে হবেন নেপালের রাজা? ইতিমধ্যেই নেপালের সঙ্গে চীনেরও সম্পর্কে চির ধরতে শুরু করেছে। গত জুলাইয়ে নেপালে অবস্থিত চীনের রাষ্ট্রদূত চেন সং দুটি বাস নিখোঁজ হওয়ার ঘটনায় নেপালের প্রচেষ্টাকে প্রকাশ্যে উপহাস করেছিলেন। এক্ষেত্রে আবার নেপালের তরফে ভারতের সাহায্য নেওয়ার বিষয়টিকেও কটাক্ষ করেছিলেন তিনি। চীনের রাষ্ট্রদূতের মন্তব্যের কড়া সমালোচনা করে নেপালের গণমাধ্যম এবং রাজনৈতিক দলগুলি। জনমানুষেও চীনের এই অপ্রয়োজনীয় অনুপ্রবেশের তীব্র নিন্দা করা হয়েছিল। এর আগেও ভারতের সঙ্গে নেপালের বিদ্যুৎ বাণিজ্য এবং অন্যান্য অর্থনৈতিক সম্পর্ককে উপহাস করেছিলেন ওই নেপালে থাকা চীনের রাষ্ট্রদূত, যা মূলত ধীরে ধীরে নেপালের আম জনতাকে চীনের বিমুখ করে তুলেছে বলেই মনে করছে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের একটা অংশ। একবার খেয়াল করে দেখুন, সেই চীনের টিকটক মাধ্যম, একমাত্র চীনের টিকটক মাধ্যমকে বাদ দিয়ে বা ছাড় দিয়ে বাকি সমস্ত সোশ্যাল মাধ্যমকে বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছে নেপালের সরকার, যা আর মেনে নিতে পারেনি ওই নেপালের জেনজেট। ধৈর্যের বাঁধ ভেঙে যাওয়ায় এবার সরকারের পতন ঘটাতেই পথে নেমেছে তারা। যেখানে তরুণ প্রজন্ম পথে নেমেছে, আন্দোলন সংগঠিত করেছে, খেয়াল করে দেখুন সেখানে সেখানে সরকারের পতন অনিবার্যভাবেই সংগঠিত হয়েছে, সেটা শ্রীলঙ্কা হোক কিংবা বাংলাদেশ। আর এবার সেই তালিকায় কি নাম আসতে চলেছে নেপালের? নেপালের রাজতন্ত্র ফিরে এলে কে হবেন রাজা? আপনাদের জানিয়ে রাখি, শেষ রাজা ওই জ্ঞানেন্দ্র আর রাজপ্রাসাদে থাকেন না। ক্ষমতাচ্যুত হবার পর জ্ঞানেন্দ্র নেপালের সাধারণ নাগরিক হিসেবে কাঠমান্ডুর নির্মল নিবাসে বাস করেন। তার কোনো রাজনৈতিক বা প্রশাসনিক ক্ষমতাও নেই, অনুমতি নেই ওই রাজপ্রাসাদে যাওয়ার, এমনকি সরকারি কোনো সুবিধাও তিনি পান না। এবার কি তবে আবার তার হাতেই ক্ষমতা তুলে দেওয়া হবে, নাকি নতুন রাজা নির্বাচন করবে ওই নেপালের আম জনতা? এ প্রশ্নের উত্তর অবশ্য সময় দেবে। তবে ভারতের অত্যন্ত কাছের প্রতিবেশী নেপাল যেমন ভারতের পাশে থেকেছে, তেমন নেপালেরও পাশে রয়েছে ভারত। সে ভূমিকম্পই হোক বা অন্য যে কোনো সমস্যা, দিল্লি বারবার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ওই কাঠমান্ডুর দিকে। এদিকে যখন নেপালের নজর রয়েছে, তখন আবার নজর দিতে হচ্ছে ওই রাশিয়া ইউক্রেনের যুদ্ধের দিকে। কারণ গত রবিবার মানে গতকালকেই ইউক্রেনের ওপর সবচেয়ে বড় হামলা চালিয়েছে রাশিয়া। মানে ওই আলাস্কায় যে বৈঠক হয়েছিল সে যে একেবারে নিষ্ফলা তা একবারে প্রমাণ করে দিয়েছে। হামলায় এখনো পর্যন্ত 1 বছরের শিশুসহ 4 জনের মৃত্যু হয়েছে এবং 44 জনেরও বেশি আহত বলে দাবি করেছেন ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি। এই হামলায় মধ্য কিয়েভের প্রধান সরকারি ভবনেও আগুন লেগেছে। ইউক্রেন ও রাশিয়ার 1292 দিনের দীর্ঘ এই যুদ্ধে
প্রথম কিয়েভের সরকারি ভবনে আঘাত হানার ঘটনা ঘটল। বিস্ফোরণে ওই ভবনটিতে রীতিমতো আগুন ধরে যায়। ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে রাশিয়া 810টি ড্রোন এবং 13টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যা ইউক্রেনের একাধিক গুরুত্বপূর্ণ শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে। এই হামলাকে ইচ্ছাকৃত অপরাধ এবং যুদ্ধকে দীর্ঘায়িত করা হচ্ছে বলে উল্লেখ করেছেন ওই জেলেনস্কি। সোশ্যাল মিডিয়া পোস্টে ইউক্রেনীয় বিমান প্রতিরক্ষা শক্তিশালী করার জন্য মিত্রদের কাছে রীতিমতো আবেদনও জানিয়েছেন তিনি। এদিকে রাশিয়ার সামরিক বাহিনী ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলে খোরসে বসতি দখল করেছে বলে জানিয়েছে রাশিয়ার সংবাদ সংস্থা তাস। অন্যদিকে রাশিয়ার হামলার পর ইউক্রেনও পাল্টা আক্রমণ চালিয়েছে। রাশিয়ার ব্রায়ানস্ক অঞ্চলে দ্রুবজা তেল পাইপলাইনে আক্রমণ করেছে ইউক্রেন, যার ফলে ব্যাপক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ইউক্রেনের ড্রোন বাহিনী। এদিকে ইউক্রেনের ওপর রাশিয়ার হামলায় ক্ষুব্ধ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়ার উপর দ্বিতীয় পর্যায়ে নিষেধাজ্ঞা আরোপের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। পরে অবশ্য আবার ট্রাম্প জানিয়েছেন যুদ্ধের সমাধান নিয়ে তিনি ইউরোপীয় নেতাদের সঙ্গে আলোচনা করবেন। শীঘ্রই আবার পুতিনের সঙ্গেও কথা বলবেন বলেও জানিয়েছেন ট্রাম্প। সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেছেন তিনি এই যুদ্ধের সাথে সম্পর্কিত কোনো কিছুতেই খুশি নন। এটি তাদের প্রভাবিত করে না, তবে তারা প্রতি সপ্তাহে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে 7,000 সৈন্য হারাচ্ছে। এটি মানবতার একটি ভয়াবহ ঘটনা। এদিনও আবার 7টি যুদ্ধের মীমাংসা করার দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট। অন্যদিকে আমেরিকার রাজস্ব সচিব স্কট বেসেন্ট জানিয়েছেন এই মুহূর্তে তারা একটা প্রতিযোগিতার মধ্যে রয়েছেন। কি প্রতিযোগিতা? ওই ইউক্রেনীয় সামরিক বাহিনী কতক্ষণ টিকে থাকতে পারবে বনাম রাশিয়ার অর্থনীতি কতক্ষণ টিকে থাকতে পারবে তা নিয়েই মূলত এই প্রতিযোগিতা চলছে। বেসেন্ট আরও জানিয়েছেন যদি আমেরিকা এবং ইউরোপীয় দেশগুলো একযোগে রাশিয়ান তেল কেনা দেশগুলোর ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করে এবং আরও পরোক্ষ শুল্ক আরোপ করে, তাহলে রাশিয়ার অর্থনীতি সম্পূর্ণরূপে ভেঙে পড়বে। তাহলে প্রেসিডেন্ট পুতিনকে আলোচনার টেবিলে আসতে হবে। আর এখানেই ভারতের জন্য তৈরি হয়েছে নতুন আশঙ্কা, কারণ ইতিমধ্যেই ওই রাশিয়াকে শায়েস্তা করতে ভারতীয় পণ্যে 50% শুল্ক বসিয়েছেন ট্রাম্প। এবার আবার হামলা করায় রাশিয়ার রাগ ভারতের ওপর এসে পড়বে না তো? দেশের প্রধান অর্থনৈতিক উপদেষ্টা নাগেশ্বরনের মতে ভারতের ওপর আমেরিকার 50% শুল্কের জেরে 2026 অর্থ বছরে ভারতের জিডিপি 0.5% হ্রাস করতে পারে। যদি এই 50% শুল্ক আগামী অর্থ বছরেও জারি থাকে তাহলে তা ভারতের অর্থনীতির জন্য আরও ঝুঁকিপূর্ণ হতে পারে। তিনি আশা প্রকাশ করে বলেছেন অতিরিক্ত জরিমানা শুল্ক একটি ক্ষণস্থায়ী বা স্বল্পস্থায়ী ঘটনা। এই আর্থিক বছরে এর প্রভাবে ভারতের জিডিপির 0.5% থেকে 0.6% হ্রাস করতে পারে। এটি কতদিন স্থায়ী হবে তার উপর নির্ভর করবে এই হার। ভারতের প্রধান অর্থনৈতিক উপদেষ্টা বলেছেন গত সপ্তাহে ঘোষিত ভারতের ওই জিএসটি সংস্কার ভারতের অর্থনীতির জন্য উল্লেখযোগ্য হতে চলেছে। এর সঙ্গে মুদ্রাস্ফীতি 8 বছরে সর্বনিম্নে পৌঁছেছে। এই বিষয়টিও গুরুত্বপূর্ণ হতে চলেছে ভারতের অর্থনীতির জন্য। সরকার এবছর তার রাজস্ব ঘাটতির লক্ষ্যমাত্রা 4.4% পূরণ করবে বলে আশা প্রকাশ করেছেন নাগেশ্বরন। সব মিলিয়ে ট্রাম্পের ওই শুল্ক বোমার মোকাবেলায় ভারত সব রকম প্রচেষ্টা চালাচ্ছে। তবে এর পরেও যদি ট্রাম্প আরও কিছু আরোপ করেন তবে তা যে বাড়তি চাপ হবে তা বলাই বাহুল্য। তবে চাপ যতই বাড়ুক না কেন, ভারত অন্য ভারত, মাথা উঁচু করে চলার ভারত, আর
নিজের আত্মনির্ভরতায় থাকা ভারত। তাই এই ভারত তার জবাব যে দিচ্ছে এবং জবাব দেবে তা বলাই যায়। আজ এ পর্যন্তই। নমস্কার।